একদম ওপেন চ্যালেঞ্জ। আমি ধরেন 5 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম। আমি আপনার কাছে আবারও ফিরবো। নাজিল বললেন, আমি জানি আপনি আপনি এখন এই মুহূর্তে নানান ভাবে ট্রলের শিকার হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেগুলি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, কারণ প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছেই। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, বর্তমানে মিডিয়ার স্বাধীনতা কেমন দেখেন? আপনার তো স্বপ্ন ছিল একটা নতুন স্বাধীনতার, তো সেখানে এখন কিরকম স্বাধীনতা দেখছেন? প্রথমত আমার স্বপ্ন নতুন স্বাধীনতা ছিল, এই তথ্য আপনাকে কে দিয়েছে? এই তথ্য আমাকে কেউ দেয়নি। এই তথ্যটি আমি বিভিন্ন সময় আপনার ফেসবুকের নানা রকম পোস্ট, যেহেতু আমরা সম্পর্কিত, আপনাকে সবাই এখন দেখি লাল মুন্নি বলে, কারণ আপনি আপনার প্রোফাইল লাল করেছিলেন, নানান ভাবে প্রতিবাদী ভূমিকা রেখেছিলেন। সেজন্য প্রতিবাদ করাটা অন্যায় বলে আমি মনে করি প্রথমত না। হচ্ছে সাংবাদিক সুলতানা রহমান ভীষণ রকমের সাংবাদিক, ইনভেস্টিগেশনে তিনি দুর্দান্ত ছিলেন। তার প্রতিবেদন আমরা প্রথমে দেখলাম। 2022 সালের ইনভেস্টিগেশনের তথ্য তার কাছে আছে, কিন্তু 1 বছর আগে নাজনীন মুন্নি তার প্রোফাইল লাল করেছিল, কালো করেছিল না, তার প্রোফাইলের ছবি যা ছিল তাই ছিল, সেটি সুলতানা রহমান জানে না। এটা আমার জন্য শকিং। কে কি বলল সাংবাদিকের কাছে, সেটি কখনো গ্রহণযোগ্য না। আমি সাংবাদিক, আমি বিচার করি, যে আমি দেখি আমার প্রোফাইল গেলেই দেখা যায় যে আমার প্রোফাইলের পিকচারে কোথায় কি কি ছবি আছে। আমার প্রোফাইল পিকচার আমি শেষ করি। আসলে মুন্নি, না না না, আপনি আমি শেষ করি, যেহেতু এই লাল কালো সঙ্গে গিয়ে যে ওই যে মিসআন্ডারস্ট্যান্ডিং 16 বছর কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং ছিলেন যে। সুলতানা রহমান, মিসআন্ডারস্ট্যান্ডিং যেসব কারণ থেকে শুরু হয় সেগুলো একটা একটা করে শেষ করা উচিত। আপনি বললেন আপনি লাল করেছেন, নতুন স্বাধীনতা চেয়েছেন, দুইটাই খুবই বিতর্কিত শব্দ এবং বিতর্কিত অভিযোগ। এখন ধরেন আমি সাংবাদিক হিসেবে আমি মনে করি না আমার লালও করা উচিত, আমার কালো করা উচিত। আমি কিছুই করি না। আমার এখনো পর্যন্ত ওই সময়কার যে দেখবেন আমি কখনো কখনো পোস্টের কিছু করি না। আমার পোস্টে যে ছবিটা আছে সেই ছবিটা 2021 বা 22-এর দিকে হয়তো দেওয়া। সেটা একটা প্রতীকী ছবি, আমার মুখের অর্ধেক সেলাই করা। আমি একটা মডেল হয়েছিলাম ফ্রি ফ্রি জার্নালিজমের বা ফ্রি মিডিয়ার। সেখানে আমার মুখের অর্ধেক সেলাই করা, আমি একটা প্রতীক হাতে এরকম করে দাঁড়িয়ে আছি। আমার সেই প্রোফাইল পিকচার এখনো পর্যন্ত আছে। আমার সুন্দর সুন্দর ছবি আসে, আমি দেখতে পচা, কিন্তু আমার ছবিগুলি ভালো আসে। আমি কোনোদিন প্রোফাইল পিকচার চেঞ্জ করিনি, এখনো পর্যন্ত। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত সেই প্রোফাইল পিকচার, আমার একই প্রোফাইল পিকচার আছে। আপনি ইনভেস্টিগেশনে দারুন, সেই ইনভেস্টিগেশন আপনি নিজে করে দেখতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রোফাইল লাল করা বা কালো করা বা কোনো পক্ষে যাওয়া কোনো না পক্ষে যাওয়া, আমি আমার ব্যক্তিগত সাংবাদিক জীবনে এইটা তীব্র ঘৃণা করি। আমার মতের সাথে কখনো আওয়ামী লীগের মিলে যেতে পারে, আমার আদর্শের সাথে কখনো আওয়ামী লীগ একটা অ্যাক্ট করতে পারে, আমি আওয়ামী লীগের প্রশংসা করতে পারি, মনে হতে পারে আমি আওয়ামী লীগের লোক। আমার আদর্শের সাথে, নৈতিকতার সাথে, আমার মানবিকতার সাথে আওয়ামী লীগের কাহিনী নাও যেতে পারে, আমি তখন সমালোচনা করব। তখন আমি লাল বাহিনী, আমি লাল বাহিনীর সমালোচনা করব, আমি দোষর। আমি 16 বছর কেন স্টার হয়েছি, এটা আমার আমার দোষ। 16 বছরে কেন আমি পরিচিত হলাম, সেটা আওয়ামী লীগ সরকার আমাকে করেছে। তো এইসব যেসব বক্তব্য, 16 বছরে আওয়ামী লীগ সরকার স্টার বানিয়েছে যাদের, বা যাদের জন্য কাজ করেছে, বা যাদের দেখা যেত আশেপাশে গণভবনে, বঙ্গভবনে, নানা জায়গায় পিঠা উৎসব, গানের উৎসব, সংবাদ সম্মেলন, কোনো জায়গায় আপনারা কোনোদিন আমাকে দেখেছেন? আপনাকে কেমন দেখেছি তো করে 16 মুন্নি। বছরে আমি স্টার হয়েছি? কোনোদিন কোনো জায়গায় কোনো প্রধানমন্ত্রীর সাথে ছবি, সেলফি, হাসি খুশি, মন্ত্রীদের সাথে হাসি খুশি নানা জায়গায় দেখেছেন? দেখেন নাই। এবং কোথাও আমি যাইনি। আপনাকে তো প্রধানমন্ত্রীর অফিসে আমার যতদূর মনে পড়ে দেখেছি তো। আমি বুঝি নাই আপনার প্রশ্ন। বললাম আপনাকে তো প্রধানমন্ত্রীর অফিসে দেখেছি বিভিন্ন সময়। আমি প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছি, এর প্রমাণ যদি দিতে পারেন আমি আজকে সাংবাদিকতা ছেড়ে দিব, আজকের থেকে। এই প্রমাণ যে দিতে পারবে, ওপেন চ্যালেঞ্জ, একদম ওপেন চ্যালেঞ্জ। আমি ধরেন 5 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, আমার কাছে 5 কোটি টাকা নাই। আমি ধরেন ব্যাংক থেকে হোক, যেখান থেকে হোক, সেই মানুষকে সেটা দিব, যে আপনি দেখাবেন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনোদিন গিয়েছি। আমি গণভবনে একদিন ইফতার করতে গিয়েছিলাম, তাও 16-17 এই সময়ে। ষোলোতে আহ গিয়েছিলেন, ওই হ্যাঁ, ইফতারটিতে আমিও গিয়েছিলাম, এই জন্য আমি আমার নিজের মেমোরি থেকে বললাম। আমি ধারণা থেকে বলবেন না পা, কারণ এখন সময়টা, 2016 সালে আপনি আমি আমরা একসঙ্গে একই টেবিলে বসে সেটা ইফতার সেটা করেছিলাম। প্রধানমন্ত্রীর অফিস না, সেটা প্রধানমন্ত্রীর অফিস না, সেটা গণভবনের
ইফতার পার্টি, গণভবনের ইফতার পার্টিতে হাজার হাজার মানুষ আসে। 16-17 তারিখে আমি এই নাজনীন মুন্নি হই নাই, আমি একজন সাংবাদিক, অনেক সাংবাদিকের সাথে আমার দাওয়াত হয়েছে। আমি প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর ইফতারে দাওয়াত পেয়েছি। সাংবাদিক হিসেবে আমার খুবই আগ্রহের জায়গা, আমি যাব। দীর্ঘ জ্যাম ঠেলে 3 ঘন্টা 4 ঘন্টা যাবত আমি গণভবনে গেছি। আপনার মনে আছে আমি 5 বা 7 মিনিট ওই ইফতারটা শুধু সামনে ছিল, আমি নিয়ে আবার বের হয়ে চলে আসছি। সবাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য জড়ো হয়েছেন, আড্ডা দিয়েছেন, না দিয়েছেন সবাই। না না আমি সেই যে এসেছি। বলেন। আপনি বলেছেন যে আপনাকে কেউ প্রধানমন্ত্রীর অফিসে দেখেনি, মানে ওইটা প্রধানমন্ত্রীর অফিস না, ওটা প্রধানমন্ত্রীর অফিস না সুলতানা রহমান, ওইটা গণভবন, যেখানে এই দেশে সকল মানুষের একটা জায়গা উঠার পরে দাওয়াত থাকে এবং আপনি সাংবাদিক হিসেবে আপনি কাউকে অ্যাভয়েড করবেন না। সাংবাদিক হিসেবে সকল মানুষের সাথে সম্পর্ক আপনার অধিকার। এবং সবাই দাওয়াত পায়নি বলে কত কথা প্রধানমন্ত্রীর অফিস থেকে এসেছে। এবং আমি প্রধানমন্ত্রীর ইফতারের জীবনে একবারই গিয়েছিলাম, ওই একবারই ছিলাম। এবং ওটা সুলতানা রহমান আপনার কথা প্রথমত স্পষ্ট আমার কাছে পৌঁছাচ্ছে না, যদি স্লোলি বলেন তাহলে আমি বলতে পারবো। 1 নাম্বার কথা, আপনি বলেছেন প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছি, আমি সেটা চ্যালেঞ্জ করেছি, শেষ। প্রধানমন্ত্রীর অফিসে আমি কোনোদিন যাইনি। 2 নাম্বার কথা, গণভবনে আমি একবার গিয়েছি ইফতার পার্টিতে, সারা জীবনে আর কোনোদিন আমি গণভবনে যাইনি, কোনো ইস্যুতেই না। 3 নাম্বার কথা, আমাকে কোনো দিন প্রধানমন্ত্রীর আশেপাশে অন্য কোনো অনুষ্ঠানে তিনি ব্যাপক ধরনের সবার সাথে মিশতেন, আমাদের এই কলিগদের সাথে, আমাদের এদের সাথে আমি কোনোদিন যাইনি, কোনোদিন যাইও নাই, কোনোদিন যাওয়ার মানে ইচ্ছাও হয়নি। গণভবনে সেই যে 3 ঘন্টা জ্যাম ফেলে আমি একদিন ইফতারে গিয়েছিলাম, আমি সেদিন তওবা করেছিলাম আমি জীবনে এই হাজার হাজার মানুষের সাথে কখনো কোনো কিছুর অংশ হতে চাই না। এবং আমার তো কোনো কিছু এখানে আসলে চাওয়া পাওয়ার নাই, আমি কেন এখানে আসছি? আমি প্রথম দিন সাংবাদিক হিসেবে আগ্রহ থেকে গিয়েছি যে হ্যাঁ একটা প্রধানমন্ত্রীর দাওয়াত অ্যাকচুয়ালি কেমন হয়, সেটা কোনোদিন কারোর জন্য অপরাধের জায়গা না। পরের প্রশ্ন বলেন। প্রশ্ন এগুলো করি নাই, আপনি নিজে এই প্রশ্নগুলিতে আসলেন। আমি বলছিলাম যে এখন স্বাধীনতা বোধ কেমন করছেন? আচ্ছা, স্বাধীনতা বাংলাদেশের মিডিয়া কখনো করেন। এই যে আমি বললাম যে 22 তারিখে আমি যে প্রোফাইল পিকচার দিয়েছি, আমি এখনো সেটাই দিয়ে আছি। হ্যাঁ, এখন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গণমাধ্যমে কথা বলার সুযোগ আসলে কেন নাই? ধরেন আপনি সুলতানা রহমান, আপনি আওয়ামী লীগের আমলে দেশ ছেড়ে চলে গেছেন। আপনি কেন চলে গেছেন এটা যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, সেটা আপনি বলতে পারেন আমার ব্যক্তিগত, সেটা আপনি বলতে পারেন আমার চাকরি ছিল না, সেটা আপনি বলতে পারেন আমার ভালো লাগে নাই, সেটা বলতে পারেন আমি অ্যাডজাস্ট করতে পারি নাই। ওই সময় প্রচুর মানুষ দেশ ছেড়ে চলে গেছে। আপনারই বন্ধু শাহেদ আলম, আমরা যেতে দেখেছি অনেক অনেক মানুষকে, কনক সারোয়ারকে দেখেছি, ইলিয়াস হোসেনকে দেখেছি, জাওয়াত নিজামকে যেতে দেখেছি, যারা ভীষণ রকমের আওয়ামী বিপরীত দিকে চলে গেছে একটা সময়। এখন সাংবাদিকতা স্বাধীন আসলে কখন ছিল? এখন ধরেন এখন অনেক মানুষ বাইরে চলে যাচ্ছে, সবাই আমাকে প্রতিদিন বলে বাইরে চলে যাও না কেন, চলে যাও না কেন। এখন মনে করেন আমি যদি সিদ্ধান্ত নেই আমি বাইরে চলে যাব, এখন পরিস্থিতি কি হবে যে আমি বাইরে চলে যাব, আমার নামে বলবে এই আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগ চলে যাওয়ার পর তো নাজনীন মুন্নি টিকতে পারে নাই, পালাইয়া বিদেশ চলে গেছে। আমি যখন বিদেশ চলে যাব তখন আমাকে প্রপারলি জেনে যেতে হবে আমি কি এবং কেন আমি বিদেশ চলে যাচ্ছি, কি কারণে আমি বিদেশ চলে যাচ্ছি। স্বাধীন এই দেশের গণমাধ্যম কোনোদিনও ছিল না, স্বাধীন এই দেশের গণমাধ্যম এখনো না। আমি একদম স্পষ্ট করে বলতে পারি যে এই দেশে যা কিছু হয় এবং গণমাধ্যমে যারা আমরা কাজ করি তারা ব্যবহৃত হই নানাভাবে। আপনি একটা দীর্ঘ প্রতিবেদন দেখিয়েছেন যেখানে এখানে ম্যাটিকুলাস ডিজাইনের কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলি, হয়তো কারণ হ্যাঁ এত আগের থেকে কেন তারা ছিলেন, এর মাঝখানে আবার অনেক দেখেছি তাদের সাথে সভ্যতার জায়গা হয়তো, কিন্তু ডিজাইন না করে একটা সরকার 16 বছর যেমন টিকে থাকতে পারে না, ডিজাইন না করে একটা সরকারকে হটানো যায় না। এটা হচ্ছে রাজনীতি, এমন রাজনীতি যখন জনগণ দেখে তখন স্পষ্ট সাদা চোখে দেখে, আর যখন বিহাইন্ড দ্য সিনে দেখা যায় তখন এটা নানাভাবে ডিজাইন করাই থাকে, এক একজন এক এক রকম করে ডিজাইন করে। এখন এ ধরেন প্রেস সচিব হিসেবে এ গেছে ও গেছে, আমরা আগেও দেখেছি 42 বছর বয়সে প্রেস সচিব হয়ে 42 বছর বয়সে কেউ না কেউ ধরেন পররাষ্ট্র দপ্তরের প্রধান বড় কর্মকর্তা হয়ে বাইরে চলে গেল দুম করে, তারা কোনো সরকারি চাকরির কোনো এখতিয়ার নাই। আমরা অনেক জনকে দেখেছি কোনো রকমের
যোগ্যতার বাইরে যেও বাইরে যেতে, তখনও দেখছি, এখনো দেখছি। আপনি যদি বলেন পরিবর্তন কি হলো, পরিবর্তন আসলে হয়নি। এখন আপনারা যদি বলেন যে পরিবর্তন হওয়ার জন্য সময় কি দিব বা দিব না, আমি আসলে এই আশা রাখতে চাই না। এই দেশে যদি সাংবাদিকতা করতে হয়, আপনি হয় এই স্ট্রাগল নিয়ে করবেন, এই চ্যালেঞ্জ নিয়ে করবেন যে আমাকে আসলে সবকিছু বের হয়ে নিয়ে একটা জায়গায় করতে হবে, আর নইলে আপনি করবেন না, ইউ ক্যান কুইট। একদম ডিসিশন হচ্ছে আপনার। এখন আপনি ধরেন এই যে শুরুতে বললেন ট্রল হচ্ছে, আমি সাংবাদিক, আমাকে কেন কারোর পক্ষ হয়ে কথা বলতে হবে? সাংবাদিকের কথা হচ্ছে সাংবাদিক সমালোচনা করবে, পক্ষে বলবে জনগণ, পক্ষে বলবে সমর্থন গোষ্ঠী। হ্যাঁ, আপনাকে একটু ভিডিও দেখাই। হ্যাঁ, জি দেখেন। 16 বছর এরকম করে অনেকবার কেটেছে, অনেকবার ওএসডি হয়েছি, আবার ফিরে এসেছি। ফিরে আসার প্রক্রিয়াটা খুব ভুল করার জন্য না, বোধহয় অন্য কারণে, অন্য কোনো কারণে, এবং সেটি হচ্ছে ফিরে আসার প্রক্রিয়াটা খুবই ইন্টারেস্টিং থাকে। সেটা হচ্ছে ওই যার বিরুদ্ধে কথা বলেছিলাম বলে ওএসডি, তার পক্ষে একটা কথা বলতে হবে বা রিপোর্ট করতে হবে বা একটা শো করতে হবে। তো এই ইন্টারেস্টিং ধাপ পার হয়ে আমরা যখন এসেছি, তখন 16 বছর পর কিছু না কিছু দোষর তকমা নিতে হচ্ছে, সেটা সবচেয়ে প্যাথেটিক। এবং 16 বছর আমরা কেমন করে টিকে ছিলাম সেটা শুধু আমরা জানি। সাবিহাপা বলছিলেন যে আমরা আসলে কেমন করে টিকে থাকার চেষ্টা আমাদের করতে হয়েছে প্রতিনিয়ত। যারা আমরা স্ক্রিনের মানুষ, তারা চাইলেই যে অনেক কিছু করতে পেরেছি এমন কিন্তু না, তারা চাইলেই অনেক কিছু করতে পারিনি। কারণ টেলিভিশনের নিজস্ব নিয়ম ছিল, তাদের নিজস্ব চিন্তা ভাবনা ছিল, তাদের নিজস্ব আদর্শ ছিল, কাজ করতে হলো সেগুলো। অনেক লম্বা আপনার এই বক্তব্যটি। তো প্রত্যেক গণমাধ্যমেরই নিজস্ব পলিসি থাকে, সেই পলিসির সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে হয়। এক একটা হাউজের এক এক রকম পলিসি থাকে, এটা নাথিং নিউ। কিন্তু ধরেন 16 বছর আপনি বলছেন আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে, কিন্তু আপনার তো চাকরি ছিল, এখন আপনি চাকরি ছেড়ে দিতে বাধ্যই হলেন কেন? আচ্ছা, আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি যদি বলি, আমি আসলে এই কথাটা ডিসক্লোজ করতে চাই নাই, এই কারণে এটা আমার ব্যক্তিগত একটা সিদ্ধান্তর জায়গা। আমি কেন চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কারণ যাদের সম্পর্কে আসলে অভিযোগের জায়গা যাবে সেটা আমারই ভাই ব্রাদার, আমি একসাথে খেয়েছি করেছি। হ্যাঁ, ধরেন এই দেশে আপনি আঙ্গুল তুলে বলতে পারছেন যে আপনার জন্য আমি চাকরি করব না, বা আমার জন্য এই রাজনৈতিক দল দায়ী, বা আমার জন্য আপনি দায়ী, এবং বলে আপনি সেই দেশে খুবই আরাম করে চাকরি করতে পারছেন, এটা কি সম্ভব? এটা এখনো পর্যন্ত সম্ভব না। আমি শেষ করি। এখন ধরেন এই যে আপনি বক্তব্যটা চালালেন, দুনিয়া জুড়ে মনে করেন আমি আওয়ামী লীগের ভাই ব্রাদারদের কাছে একেবারে খুবই খুশি যে তারা ট্রল করে বুঝাই দিছে যে আমি তাদের দোষর নই। এই যে আমি এই বক্তব্যটা দিয়েছি, এই বক্তব্যের কোনো জায়গায় একবারের জন্য আওয়ামী লীগ শব্দটা ব্যবহার হয়নি। আমি এই বক্তব্যের সব জায়গায় বলেছি 16 বছর যেসব প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি সেসব প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে, পলিসির বাইরে আমরা কখনোই কাজ করতে পারবো না। এই যে আপনি মেটিকুলাস ডিজাইনের কথা বললেন, 16 বছর কেন, আজীবন গণমাধ্যমের নিয়ম এটি। এক একটি গণমাধ্যমের এক একটা পলিসি থাকে, এক একটা পলিসি থাকে, এক একটা এটা মানতে হবে, এটা মানতে মেনেই আমাদের কাজ করতে হয়। এখন ধরেন আপনি নিজেও জানেন যে আপনি যদি পলিসির বাইরে যান, তাহলে আপনি আসলে করেছেন, তখন তো ওটা আপনি আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ না করলে আওয়ামী লীগের গায়েই যায়, কারণ তখন খুব কমন একটা প্রশ্ন ছিল। এটা না, এটা খুবই ভুল জায়গা। আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি, এখনো দাঁড়িয়ে আমি এখনো মনে করি কোন সাংবাদিকের স্বাধীনতা হরণ, স্বাধীনতাকরণ, স্বাধীনতার যাই হোক না কেন, তার জন্য একটা সরকার যত না দায়ী, সেই প্রতিষ্ঠান দায়ী তার চেয়ে বেশি। আমাদের হ্যাঁ, আমার চ্যানেল, আমার যে কোনো চ্যানেল যদি বলে তুমি যে কোনো প্রতিবেদন করে নিয়ে আসো, আমি তোমার সাথে আছি। সেটা যদি তথ্য নির্ভর হয়, সেটা যদি সত্য হয়, সেটা যদি প্রতিষ্ঠিত হয়, আমি সেটা চালাবো। আমি তোমার সাথে আসি। সেটা যদি আমার প্রতিষ্ঠান আমাকে বলে, কোন সরকার, সকল সরকারের কাজ হচ্ছে প্রেসার করা, এটা কোনো সরকারের দোষ না। সকল সরকার চাইবে মিডিয়া তার কন্ট্রোলে থাকুক, সকল সরকার চাবে। এখন কোন নির্ধারিত মিডিয়া যদি মনে করে যে আমি আসলে এইটা করে সরকারের কাছাকাছি যেতে চাই, বা আমি মুখপাত্র হয়ে যেতে চাই, সেটা একেবারেই সেই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত, এবং সেটা মোটেও দোষের না। কারণ আপনি বাইরে কাজ করেন, আপনি জানেন যে বিশ্বজুড়ে আসলে যত প্রতিষ্ঠান আছে সবাই, ধরেন ফক্স নিউজ,
ট্রাম্পের এগেনস্টে ট্রাম্পের পক্ষে কথা বলে, সিএনএন ট্রাম্পের এগেনস্টে কথা বলে, ট্রাম্প তাদের দেখতে পারে না, কিন্তু কারোর বিরুদ্ধে কিন্তু বিষোদ্গার নাই, কারোর বিরুদ্ধে কিন্তু মামলা হামলা নাই, কিছু নাই। কিন্তু এইটা হচ্ছে আমাদের দেশের জন্য প্রযোজনা, যেহেতু আমরা রাজনীতি অনেক বেশি, এই যে আপনি বললেন যে ডিজাইন করে নানা কিছু করার চেষ্টা করি, হ্যাঁ, ওই স্বাধীনতা আমরা কখনো পাইনি। কিন্তু কোনো প্রতিষ্ঠান, যেমন আপনি এনটিভিতে কাজ করেছেন, এনটিভি সবসময় বিএনপির মুখপাত্র ছিল, একাত্তর সবসময় আওয়ামী লীগের মুখপাত্র ছিল, বলে কয়েছিল। এখন আপনি সবসময় এনটিভিকে এই কৃতিত্বটুকু দিই। আমি সত্যি অনেস্টলি বলে আমি এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে এই কৃতিত্বটুকু সবসময় দেই, যে আমি কোনো সময় বোধ করিনি তিনি আমার পেশাদারিত্বে কখনো আঘাত করেছেন। আপনি সেটাতে আপনার সৌভাগ্য ছিল। এবং ঘটনা হচ্ছে সবাই তো একরকমের জায়গায় এক জায়গায় থাকে না। এখন আপনারা বলতে পারেন যেমন একই প্রশ্ন ওই অনুষ্ঠানে, এবং ওই অনুষ্ঠানটা মোটেও কোনো তথ্য উপদেষ্টা অনুষ্ঠান ছিল না, ওইটা ছিল সুইডিশ একাডেমি এবং একই সাথে সুইডিশ এম্বাসি এবং টিআইবির প্রোগ্রাম এবং ইউনেস্কোর প্রোগ্রাম, যৌথ প্রোগ্রাম। সেখানে সকল সাংবাদিকদের একটা অংশগ্রহণ ছিল, সেখানে আমন্ত্রিত অতিথি তার ছিলেন। এই যে বলা হয় আপনি কি আওয়ামী লীগের কাজ করে, আওয়ামী লীগের বদনাম করে মাহফুজকে তেল দিলেন। আওয়ামী লীগকে বদনাম করলে মাহফুজকে তেল দেওয়া হয় কিভাবে? মাহফুজকে তেল আমি তখন দিব যখন আমি বলবো ভাই আপনি তো যা করছেন আসার পরে সবকিছু ঠিক হয়ে গেছে, আমাদের মিডিয়া স্বাধীন হয়ে ভরে গেছে, আমরা তো কথার পর কথা বলতে পারছি। দুইটা কথা আমি বলেছি, যে আমরা এই 16 বছরেও নানা এদিক সেদিক করে, এবং আমরা মানে আমাদের সাংবাদিক কমিটি, সেটা কখনো আমি বা আমিত্ব বোধ না। আপনি যখন কথা বলবেন এই পুরো স্পিচ ধরে আমরা শব্দ ব্যবহার করেছি, ওইখানে আমি বলেওছি। আমি কিন্তু এই শোটা মানে আপনাকে ব্যক্তিগতভাবে জবাবদিহিতার জায়গায় করতে চাইনি, কিন্তু মানে আমরা এমন ভাবে না যাই যাতে করে আপনার প্রসঙ্গে আমি আপনাকে অনেক স্নেহ করি, আপনি জানেন, খুবই স্নেহ করি, এখনো করি, সবসময় করি, কারণ আপনার প্রেজেন্টেশনটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। হ্যাঁ, খুবই আই লাইক ইট। কারণ এটা আপনি যেই মতেরই থাকেন না কেন, এটা আমি দোষের বোধ করি না। কিন্তু আমি যদি প্রশ্ন তুলি, আপনি অমিত শাহর ভুয়া ইন্টারভিউ করেছিলেন কেন? যদি প্রশ্ন করি, এরকম অসংখ্য প্রশ্ন আমি করতে পারবো এথিক্যাল জায়গায়। আমি আপনাকে বলি সুলতানা রহমান, এরকম ভুল বোধহয় সবাই না সুলতানা রহমান আমাকে বলতে দেন। আপনি অনেকগুলি, আমি সম্পর্কে অনেক কিছু আপনার গ্যাপ আছে, যেহেতু আপনি অনেকদিন যাবত বাইরে। অমিত শাহর ইন্টারভিউ আমি করি নাই। অমিত শাহর ইন্টারভিউ করেছিলেন ফারজানা রূপা। অমিত শাহর ইন্টারভিউটা ভুয়া প্রমাণ করে দিয়েছিলেন। আমি বুঝি নাই। ফারজানা রূপা আপনার ইন্টারভিউটা ভুয়া। 71-এ তখন 2টা রিপোর্ট গিয়েছিল, প্রথমটা আপনি করেছিলেন, পরে পাল্টা হিসেবে রূপা করেছিলেন। অমিত শাহর পুরো, আবার আপনার যদি প্রমাণ থাকে আপনি নিশ্চয়ই এখন দেখাতে পারেন বা আমাকে দিতে পারেন। অমিত শাহ সংক্রান্ত কোনো ইন্টারভিউ আমি করি নাই। অমিত শাহর সাথে কথা বলেছিলেন ফারজানা রূপা নিজে, ফোনে একটা বা দুইটা ওয়ার্ড তিনি বলেছিলেন, ওই যে ফোন করেছেন বা করেছেন না এই ধরনের, ওইটা নিয়ে তিনিই প্রতিবেদন করেছেন। এছাড়া বাইরে কারোর প্রতিবেদন করার কোনো সুযোগ ছিল না। আর অমিত শাহর সাথে আমার জীবনেও কখনো কথা হয় নাই, সেই সংক্রান্ত প্রতিবেদন করার আমার কোনো সুযোগও নাই। এবং আপনাকে আমি বলি, সেটা হচ্ছে 2018 সালের ঘটনা সম্ভবত সেটি। হ্যাঁ, কিন্তু আমার ক্যারিয়ারে আমি কি করেছি সেটা তো আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে এই যে এই তথ্যগুলি ভুলভাল তথ্য ছড়ানো হয় একজন সম্পর্কে বলা হয় ভুলভাল জিনিস। এই যে আমি তথ্য উপদেষ্টার সামনে যে বক্তব্য দিয়েছি, প্রথম 30 সেকেন্ড বা 1 মিনিটও না, এটা শুনে আপনি যেটা করলেন কেটে ফেলাই দিলেন। তারপরের যে 4.5 মিনিট আমি বললাম যে বর্তমানে কি হচ্ছে, আপনারা সেটা নিলেন না। আমাদের প্রবলেম হচ্ছে আমরা যারা থাকি তারা করে কি নিজের স্বার্থে যতটুকু দরকার ততটুকু কেটে নিই, ততটুকু আমরা প্রকাশ করি। এবং এটা তো আমরা অন্যের ক্ষেত্রে আগে করতাম, এখন আমরা নিজেদের ক্ষেত্রে নিজেরা করি। কারণ আমাদের সাংবাদিকরা আমরা টিকে থাকি না এই কারণে যে আমাদের সাংবাদিকদের মধ্যেই দ্বন্দ্ব। আমরা টিকে থাকি না এই কারণে যে, কারণ আমি বিএনপি করি, তুমি 16 বছর ছিলা, আমি এখন 16 বছর মিলা এই নানা কিছু হয়ে যাব, বড় হয়ে যাব, আমি কিসের নাজনীন কিসের আমি ওইখানে হয়ে যাবো, তুই বেরোয় যা। এই যে আমাদের অবস্থান, বা ওই যে সাংবাদিকরা যে লিস্ট দেওয়া দেয়, এই তো দোষর, ও তো কাজ করছে, ও তো কাজ করছে, এই যে এগুলো করা, এগুলো আমরা করছি, এগুলো অন্য কেউ করে না। যখন একটা নিয়ে বক্তব্য করবেন, পরিপূর্ণ বক্তব্য দেন, পরিপূর্ণ বক্তব্য, যে ওইখানে আসলে কি বলা হয়েছে, কি বলা হয়।
এটা এটা রাজনীতিবিদদের মতো কথা বলতেছেন। রাজনীতিবিদদের ধরেন 1 ঘন্টা বক্তৃতা দেয়, আমরা ওটা দিয়ে 1.5 মিনিট 2 মিনিট ম্যাক্সিমাম 3 মিনিটের একটা রিপোর্ট বানাই। এখন ওনারা আবার আমাদের পুরো বক্তব্যটা কেন দিলেন না? আপনি জানেন একটা নিউজ ভ্যালু বলে একটা জিনিস থাকে, রাইট? ব্যক্তিগত কৈফিয়তের জায়গায় আমি যেতে চাই না। আমি সামগ্রিক প্রেক্ষাপটটা নিয়ে কথা বলতে চেয়েছি। আমি আবার আপনার কাছে ফিরবো। পুলক ঘটক, আপনি কেমন স্বাধীনতা দেখছেন? এবং আমি যে প্রতিবেদনটি দেখিয়েছিলাম যে পুরোটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা, যে ঘটনাগুলো আমি 2022 সাল পর্যন্ত পেয়েছি, এর আগে ছিল কিনা আমি বলতে পারছি না, আমি এর আগে যেতে পারিনি। জি, আপনার আনমিউট করতে হবে পুলক ঘটক। সুলতানা, ধন্যবাদ। আমি আপনার ভিডিওটাও দেখেছি, যে রিপোর্টটা করেছেন। নিঃসন্দেহে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান সময়ে যারা কাজ করেছে তার মধ্যে মানে ওই যে পারপাসফুল প্রেজেন্টেশনের একটা বড় নজির ওখানে আপনি যেটা তুলে ধরেছেন, যে আপনি র্যান্ডাম চয়েস বা দৈব চয়নের মধ্য দিয়ে আপনি বক্তা চয়েস না করে জনগণের মাঝখানে ঠিক আপনার নিজের সেট করা মানুষগুলোকে, এবং সে মানুষগুলোর চরিত্র, রাজনৈতিক অবস্থান এখন বেশ পরিষ্কার। তার মানে এটা স্পষ্ট যে মিডিয়া একটা রোল সেই সময় থেকে পালন করে এসেছিল, এটা কোনো সন্দেহ নাই, এবং বিভিন্ন জন বিভিন্ন ভাবে পালন করে। আমি ওই জায়গাটাতে যাওয়ার আগে আমাদের মুন্নি যে কথাগুলো বললো, আমি ওকে ডিফেন্ড করে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত যে উনি সেদিন এর তথ্য উপদেষ্টার সামনে যে কথাগুলো বলেছেন, যে কোনো কারণেই উনি বলুক না কেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এখানে উনি পেয়েছেন, ইট ইজ গুড। এবং অ্যাকাউন্টেবল হওয়া, তার বক্তব্যের জন্য আপনি তাকে জবাবদিহিতার আওতায় আনা, এটা আমাদেরও হওয়া উচিত। আমরা যা কিছু করছি আমরাও নিশ্চয়ই সমালোচিত হবে এবং সমালোচনার জবাব দেব, এই প্র্যাকটিসটা ওকে। কিন্তু মুন্নি ওই দিন যদি সরাসরি তথ্য উপদেষ্টার পক্ষ নিয়ে আরো কিছু বলেন, তবুও আমি তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করব না। এ কারণে সাব্যস্ত করব না যে সময়টা আসলে অনুকূল না, এবং মানুষ তার আমি একটা কথা, তথ্য উপদেষ্টার পক্ষ হয়ে আরো কিছু বলেন। তথ্য উপদেষ্টার পক্ষ হয়ে ওইখানে কোন লাইনটা ছিল ভাই? না, আমার যায় আসে না, আমার সেটা যায় আসে না। আপনি কি বলেছেন কি বলেননি? না ভাইয়া, না যাওয়া আসা গেলে এরকম মন্তব্য করা যাবে না। আপনি যদি বলেন আরো কিছু বলতেন, তথ্য উপদেষ্টার জন্য আপনি যদি আরো কিছু বলতেন প্রশংসা করে, ওইখানে তথ্য উপদেষ্টাকে প্রশংসা করে সিঙ্গেল ওয়ার্ডও ছিল না। আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন। দেখুন মুন্নি, আপনি যদি কথা বলার সময় আমি যদি আপনাকে ওই সময় পয়েন্ট আউট করতাম, আচ্ছা আমি টুকে রাখবো, আপনি যাতে পরে বলতে পারি। জি জি জি, বলবেন, আপনার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি কিন্তু এটা করি না। আপনি দেখবেন এতক্ষণ যাবত আমি নীরবে আপনাদের কথাগুলোই আমি শুনেছি। আমি সবই আলোচনা নাই ভাই, আমার প্রসঙ্গ আসছে। আপনার প্রসঙ্গ আসছে নাই? হ্যাঁ বলেন, প্লিজ বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে উনার কয়েকটা বক্তব্য আমার কাছে অত্যন্ত আপত্তিকর লাগে এই মুহূর্তে যেটা বলেছেন। প্রথমত, আমি এটাকে ঘৃণা করি। কোনটাকে আপনি ঘৃণা করেন? যে কেউ যদি সাংবাদিকতার ক্ষেত্রে তার নিজস্ব অপিনিয়ন থাকে, কোন রাজনৈতিক মতাদর্শ থাকে, বা ইভেন কেউ যদি দলও করে, কথার কথা যদি সরাসরি দলও করে বা অ্যাক্টিভিস্ট হয়, আপনি তাকে ঘৃণা করেন। ইউ ডোন্ট, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই দ্যাট কেস আমি আপনার এই মতামতটাকে ঘৃণা করি। পৃথিবীতে সাংবাদিকতার ইতিহাস এই অ্যাক্টিভিজমের জায়গা থেকে উঠে এসেছে। এই যে নিরপেক্ষ কমার্শিয়াল সাংবাদিকতা, এটার ইতিহাস খুব বেশি দিন পুরানো না। আমি মিডিয়া নিয়েই কাজ করি, মিডিয়ার গবেষণার ইতিহাস। আপনি ধরুন অতি প্রাচীনকালে রাজাদের প্রোপাগান্ডা মেশিন ছিল, সেই সময়ের সাংবাদিকতা। পরবর্তী যুগের অ্যাক্টিভিজম, ধরুন কার্ল মার্কসের কথা বলেন, সাংবাদিকতা নিশ্চয়ই সেটা ধনী শ্রেণীর পক্ষের সাংবাদিকতা ছিল না, এক ধরনের অ্যাক্টিভিজম ছিল। কার্ল মার্কস সাংবাদিক ছিলেন। বা আমার বাংলাদেশের উৎপাদনের, বাংলাদেশ তৈরির যে ওই সময়ের সাংবাদিকতা, পাকিস্তান আমলের পুরো টাইমটা সাংবাদিকরা অ্যাক্টিভিস্ট ছিল। আমি ইতিহাসের এই পর্বটাতে তাদের যা মানে দুর্দান্ত ভূমিকা দেখেছি, সাহসিকতাপূর্ণ ভূমিকা দিয়েছিল, এর অ্যাক্টিভিস্ট ছিল। আবার ধরুন স্বাধীন বাংলাদেশ হওয়ার পরও যদি দৈনিক বাংলা বা আপনার বাংলার বাণী, ওই সময়ের সাংবাদিকতা দেখেন, এগুলো প্রত্যেকটা পত্রিকার একটা নিজস্ব রাজনৈতিক অবস্থান ছিল, পারিবারিক ব্যাকগ্রাউন্ডও ছিল রাজনৈতিক, যারা এই প্রতিষ্ঠানগুলো চালিয়েছে। এরপর এরশাদ আমলে বা জিয়ার আমলে বলেন, আপনার দৈনিক জনতা, বা যখন এই মিল্লাত, ফ্রিডম পার্টির পত্রিকা মিল্লাত এরশাদ আমলে, এই প্রত্যেকটা পত্রিকায় কিন্তু বাংলাদেশের যে এখন যারা সাংবাদিকতায় বিভিন্ন জায়গায় এডিটর বা এরকম চেয়ারে বসে আছেন, এই লোকগুলো ছিল, এই পত্রিকাগুলোতেই কাজ করে। দৈনিক ইনকিলাব,
এ প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আচ্ছা মুক্তিযুদ্ধের সময়ের আবার সংগ্রামের ভূমিকা আপনি দেখেন, জামাতের পূর্ব দেশের ভূমিকা দেখেন আপনি, ইভেন ওই সময় ডেইলি অবজারভারের ভূমিকা, এগুলো নিয়ে আমি কাজ করেছি, আমি দেখেছি। আচ্ছা, এই সাংবাদিকতায় প্রত্যেকের কোনো না কোনো ধরনের অ্যাক্টিভিজম ছিল। সাংবাদিকতার নিউট্রালিটির যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, এগুলো অনেক পরবর্তী সময়ে এসে হয়েছে। আমার অন্তত রাজনৈতিক সাংবাদিকতা অতটা মানে দল নিরপেক্ষ অবস্থান থেকে সাংবাদিকতা করা, এটা অতীত খুব একটা ছিল না। আমাদের পুরানা বা প্রবীণ যারা, তারা অতীত নিয়ে খুব বেশি গর্ব করেন। আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি, বহু সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের সাংবাদিকতা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে। এই পেশাদারিত্বের জায়গাটা অতীতের যে কোনো সময়ের চেয়ে, এই মঞ্জু ভাইদের আমলের চেয়ে বা ওনাদের আগের আমলের চেয়ে অনেক উন্নত। ভাষার পরিশীলিত রূপ, অনেক কিছু আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমার প্রচুর সময় লাগবে। কিন্তু একটি কথা বলি, আজও পর্যন্ত সাংবাদিকতায় অনেক রকম ধারার মধ্যে একটি হচ্ছে দলীয় মুখপাত্র হিসেবে সংবাদপত্র কাজ করা। আপনি দৈনিক দিনকালকে প্রত্যাশা করতে পারেন না যে সে বিএনপির বাইরে গিয়ে একটি স্বাধীন অবস্থান থেকে সাংবাদিকতা করবে, তার কাছে আমরা এটা প্রত্যাশা করি না। বা যে প্রতিষ্ঠানটা সরাসরি একটা অ্যাফিলিয়েটেড বা অঘোষিত ভাবে অ্যাফিলিয়েটেড, ওই সময়ের দৈনিক জনকণ্ঠের কথা যদি আমি বলি, আতিকুল্লাহ খান মাসুদের, এইটার কাছে আমি নিরপেক্ষতা আশা করব না। অনেকটা মুক্তিযুদ্ধের পক্ষের প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। আবার বিপক্ষে ধরেন ইনকিলাবের ভূমিকা, নয়া দিগন্তের ভূমিকা। এখন এই যে প্রতিষ্ঠানগুলোতে যে মানুষগুলো কাজ করেছে, দুটো বিষয় আপনি মাথায় রাখবেন। এক হচ্ছে যে সাংবাদিকতায় এই মানুষগুলো যারা কাজ করেছে, এদের অনেকে রাজনৈতিক অবস্থানগত ব্যক্তিগত ছিল, আর অনেকেই আপনি নিজেও বলেছেন বা আমরা যখন আলোচনা করি জিনিসগুলো ওভারলুক করি, আসলে কোন প্রতিষ্ঠানে আমি চাকরি করছি, সেই প্রতিষ্ঠানের ভিউটা কি। আমি যখন একটি আমেরিকান মিডিয়ায় কাজ করি, আমি দীর্ঘকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় কাজ করে আসছি, বিনা নিউজে আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছি। তো আমি আমার এমপ্লয়ারকে জানি, এমপ্লয়ার সেন্টিমেন্ট কি, এমপ্লয়ার কি চায়। এমপ্লয়ার আমাকে প্রতিদিন বলে দেয় না যে এইটা করো, এইটা করিও না, এইটা করো। আমি নয়া দিগন্তে চাকরি করলে আমি বুঝে নিই যে আমার ভাষাটা কি হবে এবং আমার নিউজের অ্যাঙ্গেলটা কোনটা হবে, আমার অ্যাপ্রোচটা কি হবে, আমার পার্সপেক্টিভটা কি হবে। আমি ঠিক যখন নয়া দিগন্তের জায়গায় আজকের কাগজে বা ভোরের কাগজে কাজ করব, আমাকে আর প্রতিদিন বুঝিয়ে দিতে হয় না এডিটরকে, আমার কিন্তু জবটাই বলে দেয়। এবং আপনি রেকর্ড দেখবেন যে যে সাংবাদিক নয়া দিগন্তে চাকরি করছে, সেই সাংবাদিকই আবার কয়েকদিন পরে এই ধারার একটা জনকণ্ঠে চাকরি করছে বা ভোরের কাগজে চাকরি করছে। এই যে টোটাল মিডিয়ার এই অবস্থানটা, এটা আকস্মিক হয়নি, বরং পরবর্তী যুগে এসে আমাদের এই সময় এসে আমরা আলোচনা করব না, এটা এটা ধরেন সবসময় এটা করে আসছে, সারা পৃথিবীতে এটা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতরাং আপনি যে হেড করছেন বা এই ধরনের ওয়ার্ড যখন ইউজ করছেন, আপনি মনে রাখবেন যে আপনি মারাত্মক রকম আত্মপ্রতারণা করছেন। এবং আপনার কত প্রকার নিরপেক্ষতা আমি আলোচনা করে আমি যদি ওইটা বিশ্লেষণ করি, আপনি দেখবেন যে না, সবচেয়ে বড় কথা যে নিরপেক্ষতা একটা মারাত্মক ভণ্ডামি। নিরপেক্ষতার চেয়ে ভণ্ডামি খুব কম হয়। আমি কাউকে ভালোবাসি, কাউকে কম ভালোবাসি, আমাকে ভণ্ড হতে হয় জীবনের পদে পদে। যে বাচ্চাটাকে কাদা মাখা বাচ্চার মুখেও আমাকে ওই বৌদিকে চুমু মানে খুশি করার জন্য তার ওই কর্দমাক্ত বাচ্চাটার মুখেও আমরা চুমু দেই। এটা কিন্তু বাস্তবতা। মানে জীবনের প্রতিনিয়ত মানুষ কোনো না কোনো রকমের ভণ্ডামি করে, কাউকে খুশি করার জন্য, কাউকে অসন্তোষ। এগুলো ছোট ছোট কিছু বিচ্যুতি আমাদের প্রতিদিন থেকে থাকে। মিডিয়ায় আমার জব, আমি যখন প্রফেশনাল মিডিয়ার একজন কর্মী, তখন আমার জবটা আসলে অন্যরকম হয়। এখন যেটা হচ্ছে যে ওই যে আপনি যখন বলছেন যে মেটিকুলাস ডিজাইন কিনা, ইয়েস, মেটিকুলাস ডিজাইন, কোনো সন্দেহ নেই। ওই ডিজাইনটা যদি সরকার পরিবর্তনের জন্য হয়ে থাকে, সেটাকেও আমি অপরাধ বলে ধরবো না। সরকার পরিবর্তনের জন্য একটা মেটিকুলাস ডিজাইন কাজ করেছে, মিডিয়াও তার পার্ট হিসেবে কাজ করেছে। প্রশ্ন হচ্ছে, আপনি কাজ করেছেন কিন্তু নিজেকে দাবি করছেন নিরপেক্ষ। না, আপনি নিরপেক্ষ ছিলেন না, আপনি একটা প্রজেক্টের অংশ ছিলেন। আপনি বাংলাদেশের যে আপনি লোকাল মিডিয়ার কথা শুধু বলছেন, যুগান্তরের কথা বা কি বলে যমুনা টেলিভিশনের কথা বলছেন, বিবিসি কি করেছে? এটা তো পুরস্কৃত হয়েছে। এই যে বিবিসির একজন করেসপন্ডেন্টকে দিল্লিতে প্রেস মিনিস্টার করে পাঠানো হয়েছে। এএফপির ভূমিকাটা কি ছিল? এএফপির ফ্যাক্ট চেকার, তার ভূমিকাটা কি ছিল? আপনার আমি গত 2011 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত প্রতি বছর
আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন আইএফজের অ্যানুয়াল রিপোর্ট যে বাংলাদেশ চ্যাপ্টারটা আমি লিখি, আজকে আপনাদের বলছি যে এই বাংলাদেশ চ্যাপ্টারটা আমি লিখি। একাধিকবার আমার সামনে প্রশ্ন এসছে এবং আমি নিজে জিজ্ঞেস করেছি, এই যে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের, কেউ সিপিজে কমিউনিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের, কেউ রিপোর্টার্স আরএসএফ এর কাজ করেছে, আরএসএফ এর প্রতিনিধি সেলিম সামাদ এই মুহূর্তে পুরস্কৃত, এই সেলিম সামাদ তো সরাসরি পার্ট। আচ্ছা, সেলিম সামাদকেই আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম, আপনারা যে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রেস ফ্রিডমে বাংলাদেশের স্কোর সবচেয়ে নিচে দেখালেন, আমি আপনার বিবৃতি চাচ্ছি যে আমি আমার রিপোর্টের প্রয়োজনে আমি আইএফজে রিপোর্ট করতে চেয়েছি যে সর্বনিম্ন দেখালেন। আপনি একটি সত্য কথা বলেন, বাংলাদেশের পরিস্থিতি কি আফগানিস্তানের চেয়ে খারাপ মিডিয়ার পরিস্থিতি? সে আমি বলছি আফগানিস্তানে তো পত্রিকাই চলছে না, তাহলে আপনি এটা কিভাবে এই রিপোর্ট দিলেন? বলতে আমি দেয়নি, অমুক দিয়েছে। আবার এই সেলিম সামাদ আমার কাছে স্বীকার করেছে, এত বছর যাবত আমার কাছে স্বীকার করেছে, যদি উনি সত্যবাদী হন উনি আমার কাছে কি করবেন, যে আমরা এত বছর যাবত ইউনূস সাহেবের সঙ্গে যৌথভাবে এই কাজগুলো করছি। শুধুমাত্র মিডিয়া না আপা, আপনার এই যে ডেমোক্রেসি ওয়াচ, বিভিন্ন আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থার অবয়বে যারা কাজ করেছে, এটাও পার্ট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউএনডিপির সরাসরি, আমি একজন ব্যক্তির নাম বলি, আজকে সবার নাম বলবো না, এই মানুষগুলোর নাম না বললে আমি বিপন্ন হচ্ছি বটে এদের নাম বলাতে, কিন্তু না বললে অপরাধ হয়ে যাবে। কামাল সাহেবের নাম না বললে আমার উপায় নেই, কারণ উনি এই মুহূর্তে এই মিডিয়া কমিশনের চেয়ারম্যান হয়েছেন, ইউএনডিপির ফান্ডেড বিভিন্ন কাজ করতেন এবং প্রতিদিন আওয়ামী লীগ আমলে এই যে আপনার ডেইলি স্টারে বা প্রথম আলোতে বা বিভিন্ন পত্রিকায় বাংলাদেশে প্রেস ফ্রিডম সবচেয়ে বিলো অবস্থানে দক্ষিণ এশিয়ার মধ্যে, ইভেন আফগানিস্তানের চেয়েও নিচে, এই কথাটা কেউ প্রশ্ন করে ওই সময় এগুলো লেখেনি। আজকের এই পরিস্থিতিতে এই মানুষগুলো কেউ কথা বলছে, তার মানে এই মানুষগুলো কিন্তু যখন কাজটা করেছে নিরপেক্ষতার ভণ্ডামিতে কাজগুলো করেছে। আমার প্রশ্নটা এই জায়গায়, আপনার বিএনপি যখন সরকার বিরোধী অবস্থান নিচ্ছে, বিএনপির পত্রিকা দিনকাল যখন ভূমিকা নিচ্ছে, আমি এটাকে মোস্ট ওয়েলকাম বলি যে এটা একটা প্রেশার গ্রুপ, তারা তাদের মতো করে কথা বলবেই, এটা সাংবাদিকতা, এটা থাকবে, বিভিন্ন পেশাজী শিক্ষার মতো বহু জায়গায় এটা থাকবে, এইটাকে আমি অপরাধ হিসেবে নেব না। কিন্তু এই মানুষগুলো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে যখন কথা বলছে, নিজেকে এসে দাবি করছে নিরপেক্ষ, ইটস ডিজনেস্ট। আমি তো নিরপেক্ষ হতে বলিনি আপনাকে, আপনাকে কেন নিরপেক্ষ হতে হবে? আপনি অনেস্ট হন না। আমি শুধু এতটুকু দাবি করি যে আমি আমার সাংবাদিকতায়, জীবনাচরণে, কাজের প্রতিটি জায়গায় আমি অনেস্টি চাই। এই ইনি একটু আগে আমাদের মুন্নি আপা একটা কথা বলছিলেন না, যে আমি পরিবর্তন হয়নি, আগেও প্রেস ফ্রিডম ছিল না বাংলাদেশের অর্থে, এখনো পরিবর্তন হয়নি। আমি সুস্পষ্ট ভাবে বলছি পরিবর্তন হয়েছে। এই সহজ সত্য কথাটা কেন আপনি বলতে পারেন না, বা আমি কেন বলতে পারি না? আমার রিস্ক আছে, ঝুঁকি আছে, আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে উনি যখন ওনার অবস্থান থেকে কোনো ব্যাপার হাইডও করছেন, তখনও তার প্রতি আমার সদয় হওয়া উচিত। আসলে তার একটা পরিস্থিতি আছে, তার জীবন জীবিকা আছে, তার নিরাপত্তার প্রশ্ন আছে। পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে? 5 আগস্টের আগে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর থেকে আজও পর্যন্ত কোনো দিন কোন পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনা দেখেছেন? মুক্তিযুদ্ধের সময় ডেইলি পিপলস পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তান সেনারা জ্বালিয়ে দিয়েছিল, ইত্তেফাকে হামলা হয়েছিল, অবজারভারের সামনে দৈনিক বাংলার ওই মোড়টাতে কামান সেট করেছিল। এই তো বাস্তবতা। কিন্তু মুক্তিযুদ্ধের এই পুরো ইতিহাসে বাংলাদেশে অনেকগুলো গণ আন্দোলন হয়েছে, এরশাদের 90-এর ছাত্র আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ বিএনপি কে উৎখাত করতে গিয়ে অনেকগুলো আন্দোলন করেছে, রাস্তাঘাটে সাংবাদিককে ধরে ধরে পিটানোর রেকর্ড দেখেছেন আপনি? আমি এই 5ই আগস্টের আগে জুলাইয়ের লাস্ট প্রথম দফার যে মানে জুলাইয়ের 19 তারিখের দিকে যে আন্দোলনটা যখন খুব বড় রকমের একটা পিক লেভেলে চলে গেল, ওই সময়ে তারপর আবার থেমে গেল, সরকার কারফিউ ইম্পোজ করার পরে থেমে গেল। ওই সময়টা আমি মিডিয়া নিয়ে আবার কাজ করেছি, জনে জনে আমি অন্তত 250 সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছি। রাস্তায় ধরে 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 মিডিয়ার লোকজনকে পিটিয়েছে প্রত্যেক, এবং আন্দোলনকারীরা করেছে এগুলো, যারা আন্দোলন করছিল একটা পরিস্থিতি সৃষ্টির জন্য। আপনার এই 71 টেলিভিশন 4 আগস্ট 5 আগস্ট দুবার জ্বালিয়ে দেওয়া হয়েছে এবারে এই 24 তারিখে। আচ্ছা, 71 টিভি যদি আক্রান্ত হয়, তার প্রথম দায়িত্ব কি প্রতিনিয়ত তাদের হাউস জ্বালিয়ে দেওয়ার নিউজটা করবে না? 71 টিভি নিজের হাউস জ্বালিয়ে দিয়েছে, নিউজ করার সাহস পাচ্ছে? অন্যের কথা নিউজ পরে করবে, নিজেদের যে হাউস জ্বালিয়ে দিয়েছে। এটিএন নিউজ শুধুমাত্র আলপিন
আর এই মানে পড়ে থাকা জিনিসপত্র ছাড়া একটা কম্পিউটার পর্যন্ত ছিল না, সব ভেঙে চুরে তছনছ করে লুট করে নিয়ে গিয়েছিল এটিএন নিউজ কার্যালয়টা। এটিএন নিউজ সেই নিউজ করতে পারতেছে? এটা তো সত্য কথা। এই যে আমাদের মুন্নিয়াপা যে হাউসটাতে কাজ করেছিলেন ডিবিসি নিউজ, এটা কয়েকদিন আগে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক একটি মিডিয়া ছিল না, সবাই জানে। হঠাৎ করে কি ঘটনা কি রহস্য ঘটলো যে এই পত্রিকাটা আবার তার চেহারাটা বদলে ফেললো? এর পিছনে রহস্য তো আছে, মালিকানাগুলো পর্যন্ত দখল হয়েছে। তো যা ঘটেনি তা আমরা, আপনার সময় টেলিভিশন তার সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আপনার পত্রিকার কথা যদি বলি, আমাদের সময়ে যেটা ইসের নাইমুল ইসলাম খানের যে আমাদের নতুন সময়, তারপরে আওয়ার টাইমস, অত বিশাল গ্রুপ, অনেক মানুষ কাজ করে, যতটুকুই বেতন পাক প্রচুর মানুষ কাজ করে, ওই বিল্ডিংটাতে কিছু রাখা হয়নি, সব লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা অতীতে কখনো ঘটেছে? কে বলেছে পরিবর্তন হয়নি? পরিবর্তন তো হয়েছে। আমি গতদিন টক শোতে আপনাকে বলিনি যে একটা একটা করে এই প্রতিষ্ঠানগুলো যারা বানিয়েছিল সেই এডিটররা কোথায়? হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রবলেম তো শুধু একটা জায়গায় নয় যে শুধুমাত্র সরকার চাপ দিয়ে পরিবর্তন করলো, মানে সরাসরি ভিজিবল পরিবর্তন, সেটা তো না। পরিবর্তনের তো আরো অনেকগুলো ডাইমেনশন আছে। কি কারণে মালিক দুর্বল? মালিকরা কেন সরকারকে সন্তুষ্ট রাখার জন্য এডিটর পরিবর্তন করে, রিপোর্টার পরিবর্তন করে, আওয়ামী লীগ আমলে একরকম করে, বিএনপি আমলে একরকম করে? তার মানে ওই জায়গায় তো ব্যাপারটা আছে, তার বাণিজ্যটা। এই যে পত্রিকাটা বা ওই টেলিভিশন চ্যানেলটা, ওনার অনেক রকম ব্যবসা আছে, ওই ব্যবসার জায়গায় তো তার চাপ আছে। আপনার এই কয়েকদিন আগে আজাদ সাহেব, সমকালের মালিক, তার বাড়িতে হামলা হয়েছে, মব হামলা হয়েছে। আপনার এখানে সমকালে হামলা হলে মিডিয়ার উপর হামলা হিসেবে দেখা যেত, কিন্তু মালিকের বাড়িটাতে যখন হামলা হয়েছে, গাজী টিভির মানে মালিক গাজী গোলাম দস্তগীর গাজীর সবগুলো কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন ধরুন পদ পদবীর যে দখলগুলো, এই যে পদ পদবীর দখল, আমার মুন্নিয়াপা পদত্যাগ করলেন গত কয়েকদিন আগে, তার আগ পর্যন্ত যে এডিটিং বা এডিটর বা গেট কিপিং সেটআপটার সঙ্গে উনি কাজ করে এসেছেন, ওই মানুষগুলো হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল কেন? তারা খারাপ মানুষ ছিল নাকি আজ যারা দখলে গেছেন তারা খারাপ মানুষ বা ভালো? আমি তো আমার সহকর্মীদের নাম উচ্চারণ করে, যারা আজকে ধরুন দৈনিক যুগান্তরের এডিটর সাইফুল আলমের কথা বলি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সাইফুল আলম আজকে নেই। আচ্ছা, আমি ওনার নামটা বলছি, কে ওই চেয়ারটা দখল করেছেন তাকে আমি নাম উচ্চারণ করে ছোট করবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাজগুলো তো মানে যারা যারা দখলদার এই মুহূর্তে সকল মিডিয়াতে অনেক মানুষ আছে সরাসরি বিএনপির পদে অধিষ্ঠিত, তারা এসে চেয়ারগুলোতে বসেছে, রাজনৈতিক জামায়াতে ইসলামের পদে অধিষ্ঠিত, দখল করেছে আপনার প্রকাশ এবং আরো কি ব্যবসা প্রোটেকশন দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ যাদের একটা সংযোগ আছে এই ধরনের মিডিয়ার লোকজনকে গুরুত্বপূর্ণ চেয়ারে এবং বাণিজ্যিক চেয়ারও, গ্রুপ অফ কোম্পানিজের বাণিজ্যিক চেয়ার গুলো তো বসানো হয়েছে। এটা রিয়েলিটি। পরিবর্তন হয়েছে না কেন বলবেন না? আমি সবচেয়ে, আপনি যদি অনেস্ট হন, আপনি যদি সৎ হন, এই কথাগুলো বলার অবস্থান নেই কেন ভাই? আমাকে, আমি যে এই কথাগুলো বলছি, আমার বিপদ নেই, আমার সন্তান নেই, সাম্প্রদায়িক আঘাতটা যদি আপনি এই অংশটা বলতে পারেন, আমি পরবর্তীতে আরেকবার বলবো। আগে অন্যদেরকে যদি বলতে চান, আমি টোটাল মিডিয়ার সেটআপটা দেখাই দিব যে সাম্প্রদায়িক অভিঘাতটা কিরকম এসেছে, একটা ভয়াবহ রকমের। এইটা নিয়ে এবারেও আমি যে আইএফজে রিপোর্টের একটি অংশ বিশেষে আমার এটা পার্ট ছিল, আমাকে নির্দেশনা দেওয়া হয়েছিল, আমি আপনার কাছে তুলে ধরতে পারবো। খুব ভয়াবহ অবস্থা দেশের মিডিয়া, একদিকে মব, একদিকে সরকারের চাপ, এবং পুরস্কৃত এই মানুষগুলো, এই গোলাম মর্তুজাদের মতো মানুষগুলো বা প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি লেভেলে যারা গেছেন, এই মানুষগুলো, এরা সবাই একটা মানে এর অংশ, তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবার বুঝতে পারছি আপনি যে প্রশ্নগুলো করলেন সেগুলো কি আমার উদ্দেশ্যে, নাজিম মুন্নির উদ্দেশ্যে, নাকি মঞ্জু ভাইয়ের উদ্দেশ্যে? এটা আমাদের আত্মসমালোচনা, টোটাল বাংলাদেশকে জানতে হবে, মানুষকে, আমাদের দর্শক পাঠক সবাইকে জানতে হবে যে আপনি কোন পার্সপেক্টিভে আমাকে মূল্যায়ন করছেন। মিডিয়াকে, সরকারকেও জানতে হবে, দেশি বিদেশি সবাইকে জানতে হবে। এ আমাদের আত্মসমালোচনা। এটা ওই মুন্নিকেও অ্যাটাক করে না, আপনি সুলতানা রহমান বা আমাকে, আমরা একটা পরিস্থিতিতে কাজ করি, এই বাস্তবতাগুলো বুঝতে হবে।